ইন্ডিয়ান পত্রিকা এক অদ্ভুত জিনিস হিস্ট্রিতে। এখন ইন্ডিয়া এমন কোনো পত্রিকা নেই, বোধহয় 2টো বা 3টে পত্রিকা হাতে গুনে বলা যাবে যারা রয়ের টাকা নেয় না। বাদ বাকি যত আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট বেশি পুরাটাই রয়ের হাতে চলে অথবা কিঞ্চিত চলে, পার আর্টিকেল অনুসারে পে করে। এই হলো ফারাক। মোদি অমিতের ইন্ডিয়া এখন এরকম জায়গায় পৌঁছে গেছে। এমনও হয়েছে যে পত্রিকার মালিক একজন বা মিডিয়াটার টিভি মিডিয়া তার মালিক একজন, আর ওটা চালায় হলো মোদি অমিতের লোকেরা। ও জানেও না ওই পত্রিকা ওই টিভি থেকে আজ কি রিপোর্ট দেওয়া হয়েছে, কি ছাপা হয়েছে। প্রিন্টেড পত্রিকা হলে না, প্রিন্টেড না, এটা ইউজুয়ালি এগুলো হয় কম খরচের জন্য ওয়েবসাইট পত্রিকা, ওয়েব পত্রিকা। ফলে প্রিন্টিং এর পয়সা নাই, ঝামেলা নাই, বিক্রি হলো কি হলো না দেখার দরকার নেই, খালি প্রোপাগান্ডার জন্য প্রচার, রয়ের যেটা সত্য মিথ্যা প্রচার, তার আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা সে যেভাবে প্রচার করতে চায় সেদিক থেকে এটা খুব ভালো একটা ওয়েবসাইট পত্রিকা বানিয়ে দেওয়া। সেই ধরনের পত্রিকার নাম হলো ইন্ডিয়া টুডে। আপনারা শুনে মনে হবে ইন্ডিয়া টুডে কোথাকার, ইন্ডিয়া তো অজস্র পত্রিকা আছে, কয়টার নাম মনে রাখবো? না, এটার নাম একটু সহজ মনে রাখা। কেন? এর বাবা, মানে আপনি ওয়েবসাইটে গেলে পাবেন, এই পত্রিকাটা বলা হচ্ছে আজ তাক বলে একটা টিভি আছে, আজ তাক, আজকে পর্যন্ত। আজ তাক টিভির যে মালিক, আচ্ছা, আজ তাক টিভির একটা সিস্টার কনসার্ন এভাবে উল্লেখ করা আছে ওয়েবসাইটে। আজ তাক টিভিটা কার? আজ তাক টিভিতে আপনার কখনো ইন্ডিয়ান টিভি দেখে থাকেন, দেখবেন যে একটা মক, মানে ঠাট্টা করা অর্থে একটা একটা বিচারালয় বানানো হয়েছে, কাঠগড়া বানানো হয়েছে। সেই কাঠগড়ায় নিয়ে আসা হয়েছে শাহরুখ খানকে অথবা আমির খানকে অথবা সিনেমার কোনো একটা নায়ককে। এবার তাকে, তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে মকারি করে, ঠাট্টা করে, সেই অভিযোগের উত্তর উনি দিচ্ছেন। আর সেই পুরো বিচার সভাও বলতে পারেন অথবা টিভি হিসেবে ধরলে অ্যাঙ্করও বলতে পারেন। এই যে লোকটা অ্যাঙ্কর, ওই হলো আজ তাক টিভির মালিক, ওই হলো আসলে ইন্ডিয়ান টিভির মালিক। কিন্তু ওই লোক পত্রিকা, এই মিডিয়াটা চালায়ও না, কিছু জানে না। সে যেটা করছে তার নামের লাইসেন্সটা নিচে নিয়ে মোদির হাতে তুলে দিচ্ছে। এখন মোদি ওইটা নিয়ে কেমনি করে চালায়, মোদি অমিত মিল্লা, এটা বাইরে থেকে কেউই জানে না। পুরো জিনিসটা ট্রেসহীন, মানে অলৌকিক ভাবে চলে এরকম একটা ব্যাপার। নামি দামি বদনামি লোকদেরকে দিয়ে এগুলা চালায়। সেই ধরনের পত্রিকা হলো ইন্ডিয়া টুডে। এত বর্ণনা দিলাম এই জন্য, এই পত্রিকাটাকে আমার কাছে মনে হয় যে যতগুলো প্রোপাগান্ডা পত্রিকা আছে রয়ের, তার মধ্যে বোধহয় একে 1 নম্বরে রাখা যাবে, কারণ পুরো পত্রিকাটার কাজই হচ্ছে এটা করা। বাংলাদেশে একজন সাংবাদিক হিসেবে পার্মানেন্টলি ধরে রাখছে, সকল সাংবাদিক, সে সাংবাদিক আমার বাংলাদেশে আসে না, সে ইন্ডিয়া থাকে হাসিনাদের সাথে। তার বাড়ি হলো মাগুরা। শহীদুল হক খোকন নাকি শাহিদুল হক খোকন, সম্ভবত এরকম কিছু একটা নাম হবে, মাগুরার ছেলে। প্রায় ইদানিং তাকে দেখবেন যে ইন্ডিয়ার সেমিনার, মানে ঘরোয়া সেমিনারের মধ্যে সে বিরাট বক্তৃতা দিচ্ছে, পাশে বসে আছে হয়তো আপনার ইন্ডিয়ার প্রাক্তন রাষ্ট্রদূতরা, বিনা সিকরির মতো লোকের জাঁদরেল, মুসলমান বিদ্বেষী লোকজন সেখানে বসে আছে, তাদের সাথে মিলে সে বলতেছে। এবং তার নামে আমার কাছে মনে হয়েছে তার নামে আর্টিকেল ছেপে দেওয়া হয় ইন্ডিয়া টুডে পত্রিকায়, এই শহীদুলের খোকনের নামে। আমার কাছে তাই মনে হয়েছে। ওকে, বর্ণনা শেষ, সাবজেক্টে আসি এখন। আপনারা জানেন এনসিপির সঙ্গে জামাত ইসলামের একটা ইলেকশনে জোট হয়েছে। সেই জোটের কারণে গায়ে চুলকানি উঠে গেছে 30 জনের, প্রায় কম বেশি হতে পারে। তার ভিতরে বড় সংখ্যক বোধহয় 10 থেকে 15 জন বোধহয় মেয়ে, নারী। এইবার এইটা নজরে পড়ছে প্রোপাগান্ডা করার এই ইন্ডিয়া টুডে পত্রিকা। তারা একটা আর্টিকেল লিখছে, খুব মজার আর্টিকেল, হেডলাইনটাই ভারী ইন্টারেস্টিং। ওমেন ফিল বিট্রেড, ডেজার্ট বাংলাদেশের এনসিপি
Did they ignore Jamaat's DNA? নারীরা বিট্রে ফিল করছে এনসিপির উপরে, তাদেরকে একা করে দূরে ঠেলে দেওয়া হয়েছে, বাংলাদেশের এনসিপি তাদেরকে ঠেলে দিয়েছে। কিন্তু এরা কি মানে এনসিপি কি জামাতের ডিএনএর দিকে তাকালো না? ডিএনএ নিয়ে একটু কথা বলতে হবে আপনাদেরকে। ডিএনএ সায়েন্টিফিক টার্ম, যার সার কথা হলো, আমি আগে বলছি আপনাদেরকে জাত কথাটা। জাত, জাতের ইংরেজি বলা হয় রেস, আর সি রেস। জাত বাংলাতে জাত বলতে যা বুঝায়, ইংরেজিতে জাত বলতে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো রেস, রেস বলতে জাত বুঝায়, আর একটা জাত বুঝায় যেটাকে আমরা 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 বলি এথনিসিটি, কোন এথনিক জাত। সহজ করে দিই, এথনিক জাত হলো যখন থেকে মানুষ স্থিত হয়ে বসছে দুনিয়াতে, কোথায়? চাষাবাদ করা শুরু করেছে যখন, ওই জন্য স্থিত হয়ে বসছে বললাম। কারণ এর আগে যেহেতু চাষাবাদ করে না, আল্লাহ দেওয়া গাছের ফল পেরে খায়, বলে কিছুই চাষাবাদ কেন, ফলমূল কোনটা কি লাগায়, তার কোনটা কখন বাড়ে, খাইতে কেমন, এগুলো কিছু জানতো না। সে খালি যেদিক থেকে ফল আছে সেটা খাইতে খাইতে চলে গেছে, এইভাবে সে ঘুরে বেড়ায় খাইতো। এই ছিল দুনিয়া তাদের। আর পরে এই লাস্টের ৬,০০০ বছর গড়ে বলা হয়, আমাদের এই চাষাবাদের জীবন শুরু হয়েছে ৬,০০০ বছর, এটারই শেষ প্রান্তে আমরা এখন আছি। এই সময় থেকে যা যা কিছু, এক সময়ের যে জাতের ধারণাটা, এটা হলো এথনিক জাত। আর ওই যে অরিজিনাল জাত যেটা বলা হতো, যেটাকে বলা হয় ১ মিলিয়ন বছরেরও বেশি হবে বাংলাদেশ দুনিয়াতে মানুষের আগমন, সেই সময়কার মানুষকে জাত বলে ভাগ করা যেত। কেন? এখন ওই জাতটার মানে হলো আপনার ব্লাড। আপনার ব্লাডটা কোন গোত্রের যদি টেস্ট করা হয়, তাহলে বোঝা যাবে যে আপনি ওই যে যাযাবর জাত যখন ছিলাম আমরা, রেস যখন ছিলাম, তখন কোন মানুষ কোথায় উৎপত্তি হয়েছে, ওই ব্লাডের ধরন দেখে বোঝা যেত। সেই জন্য ওটা হলো রেস জাত, এটা হলো কি বললাম আপনাদেরকে, এখনকার মানে শেষের দিকে অ্যানথ্রোপোলজির ভাষায় যেটা রেশিয়াল জাত না, অন্য আরেকটা জাত, কিন্তু দুটিকে আমরা বাংলায় জাত বলি। যে কথা বলছিলাম, তো ডিএনএ কথা তোলা মানে, এখন আমি সোজা অন্যদিকে চলে যাব, ডিএনএ কথা তোলা মানে মানুষের জাত তুলে কথা বললে যেমন হয়, এটা তাই। কেন কথাটা বলে মানুষ? আমরা অনেক সময় না জেনে বলে ফেলি, পাখি পাখি পাখি, তোদের রক্তে তো, এই যে বলি যখন কাউকে গালি দিয়ে রাগের চোটে বলি, তোদের রক্ত তো পাখি রক্ত আছে, তোদের রক্তের দোষ, এই যে এই টাইপের কথাগুলো বলি, এটা খুবই নিম্ন মানের গালাগালি করা, কাউকে নিচে দেখানো। হিটলার এইটা চালু করেছিল, মানে প্রকাশ্যে একটা দেশের রাষ্ট্রপ্রধান এই কথা বলে ইহুদিদেরকে মারছিল। মানে আর্গুমেন্টটা হচ্ছে যে যেহেতু আমি শ্রেষ্ঠ জাত, এই জাত নিয়ে কথা তোলা মানে শ্রেষ্ঠত্ববোধ। আমি যেহেতু তোমার চেয়ে শ্রেষ্ঠ, কাজে আমার জাত শ্রেষ্ঠ। অথবা উল্টাটা, ব্রিটিশরা ইন্ডিয়াতে আসতেছে, আমি তোমাদেরকে শাসন করব, কেন? এটা তো অন্যায়। না না না, আমি তো শ্রেষ্ঠ, আমার জাত শ্রেষ্ঠ, সেই জন্য আমি তোমাদেরকে শাসন করতে আসছি, তোমাদেরকে সভ্যতা শিখাতে আসছি। তো দেখেন, সে জাস্টিফিকেশন বাই করতেছে, যেহেতু সে জাত শ্রেষ্ঠ, বলে সে আমাকে শাসন করতে পারে, অথচ সে আসছে আমাকে লুট করতে, আমার সম্পদ কেড়ে নিয়ে চলে যেতে, তার দেশে গিয়ে জমা করতে। অথচ এটাকে সে সাফাই দিতেছে, যেহেতু আমি জাত শ্রেষ্ঠ তোমার চেয়ে। তাহলে জাত শ্রেষ্ঠ ধারণাটা ইউরোপে চরমতম উঠেছিল সেকেন্ড ওয়ার্ল্ডের আগে পর্যন্ত। এটাই খতম হচ্ছে সেই সময়, একেবারে চলে যায়নি, কিন্তু আমাদের মতন দেশে এদিকে এগুলো একটা রয়ে গেছে। সো এই যে ডিএনএ তুলে কথা বলা মানে হলো, এটা খুব সূক্ষ্ম কারচুপির মতন আর কি। ডিএনএ কথা তুলে বলতেছে জামাতের ডিএনএ এর কথা কি ওদের খেয়াল নাই? মানে জামাত হলো খুব দূষিত রক্তের লোক। কেন জামাত দূষিত রক্তের? এই জন্য যেহেতু জামাত ধর্মীয় রাজনৈতিক দল, শুনে মনে হলো হতে পারে,
ধর্মীয় রাজনীতি দল না 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 রাজনীতির ধর্ম না তো খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তাহলে মোদি, বিজেপি, আরএসএস এগুলো কি? এটা কি ধর্মীয় রাজনীতির দল? হ্যাঁ, কি আপনারা ডিএনএ বাদীরা বলেন এখন মোদির ডিএনএ টেস্ট করবেন? সাহস আছে? বলেন না। মোদির পয়সায় এই পত্রিকা চালাইতেছেন, মোদির পয়সায় এই প্রপাগান্ডা চালাইতেছেন, হ্যাঁ? আর অন্যের ডিএনএ খোঁজ করেন। মোদির ডিএনএর খবর করতেন যদি, তাহলে বুঝতাম যে আপনারা রিয়েলি দূষিত রক্তের ধারে কাছে থাকতে চান না। আপনারা মোদির রক্ত যে দূষিত তা বুঝতেন, কিন্তু না। তাহলে ঘটনাটা কি? তাহলে ঘটনাটা হলো এরা হলো মুসলমান, বাংলাদেশ হলো মুসলমানের দেশ। সো আপনারা মুসলমানকে ঘৃণা করতেছেন, মুসলমানের ডিএনএর দিকে আঙুল তুলতেছেন। নিশ্চয়ই এবার বুঝতে পারতেছেন যে মোদির ঘরে বসে আপনি জামাত ইসলামের ডিএনএ দোষ ধরতেছেন। হ্যাঁ, এটা তো একটা রগরগা ঘৃণা আপনাদের, আর একটা ধর্মের প্রতি ঘৃণা, আর একটা ধর্মের মানুষের প্রতি ঘৃণা। আপনারা প্রত্যেকেই অলরেডি জাতিসংঘের আইন অনুযায়ী আইসিসি কোর্টের যেটাকে বলে যে নির্দেশ অনুসারে আপনারা প্রত্যেকেই তার আইন অনুযায়ী যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত হবু আসামি। এটা মনে রাখেন, তাহলে বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, তারপরে আবার আরো অভিযোগ করছে, দেখেন কোত্থেকে মেয়েদের ব্যাপারে তারা খুব স্পেসিফিক মধ্যে একটা সেকশন দলের ভিতরে যায়নি, ওদের বোধ হয় 214 জনের এক্সিকিউটিভ কমিটি, তার মধ্যে 30 জন এটা বিরোধিতা করছে। হোয়াটএভার, আমি সংখ্যা দিয়ে বিচার করতে যাচ্ছি না, সার কথাটা তারা আপত্তি করেছে। ইন্ডিয়ান প্রোপাগান্ডাটা কাজে লেগেছে আর কি। আমি এই জন্য উল্টা একটা বলি, আসলে দেখেন তো দেখি জামাতের সাথে জোট করে নাই, নির্বাচনে জোট করে নাই এমন কোন রাজনৈতিক দল আছে? আওয়ামী লীগ করে নাই, হাসিনা করে নাই, বিএনপি করে নাই। এখন আপনাদের বিএনপি জামাতের সাথে জোট করাটা আপনাদের স্বার্থ অনুযায়ী ঠিক মনে হচ্ছে না, করবেন না, কিন্তু সেই জন্য জামাতের গায়ে দোষ চাপাইবেন, বলবেন যে তার ডিএনএর সমস্যা আছে, এটা দিলে হবে? সোজা কথা, এটা একটা নির্বাচনী যে জোট, কেউ তো কারো ইডিওলজি গ্রহণ করে ফেলায় নাই। আপনার ভালো লাগছে, কৌশলগত দিক মনে হয়েছে, নেবেন, না হলে নেবেন না। কিন্তু এইটার সঙ্গে মিলাচ্ছে আপনার কোনো রাজনীতি, ইসলাম কোন দু জায়গায় গেছেন আপনি খেয়াল করেন, দেখেন ঘৃণা ছড়ানোর একটা কায়দা মানে করছেন আপনি। বলা হচ্ছে জামাত ইসলাম নাকি রেডিক্যাল ইসলামিক দল। আচ্ছা, রেডিক্যাল শব্দের মানে কি? রেডিক্যাল ইসলামিক দল মনে তাদের প্রধান বৈশিষ্ট্য হবে যে তারা সশস্ত্র হবে। ওকে, জামাত ইসলাম সশস্ত্র রাজনৈতিক দল? উত্তর নাই। সোজা হিসাবটা রাখেন, যেই দল ইলেকশনে পার্টিসিপেট করে সেই দল কখনো সশস্ত্র হতে পারবে না, কারণ সশস্ত্র হলে তো প্রথম চোটে কনস্টিটিউশন অনুযায়ী সেই লোকটা রাষ্ট্রদ্রোহিতার মামলা খাবে, এবং অস্ত্রের জন্য সশস্ত্র রাজনৈতিক দল করতে গেলে হলে পরে সেই দলটা রাষ্ট্রদ্রোহিতার মামলা পড়বে, রাষ্ট্রদ্রোহিতার মামলা পড়ে বুঝতে পারেন ফাঁসি হয়ে যাবে। এগুলো এত সিম্পল জিনিস না, আমি ইচ্ছা মতো যাকে খুশি তাকে বললেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দিয়ে দিলেন, এটা ব্যাপারটা এত সিম্পল না। যে কোনো সশস্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া মানেই আপনি ফাঁসির আসামি। এটা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রে এই জায়গাটায় কমন। মানেটা হলো আমি রাষ্ট্র করেছি আমার রাষ্ট্রের বিরুদ্ধে, আমার স্বার্থের বিরুদ্ধে, তুমি কোনো সশস্ত্রতা বল প্রয়োগের অস্ত্র হাতে নিলে পরে তুমি ফাঁসির আসামি, এই রাষ্ট্র বলবে ফাঁসির আসামি। ঠিক যেরকম ভাবে 71-এ যারা যারা মুক্তিযুদ্ধ ছিলাম তারা বাংলাদেশের চোখে মুক্তিযোদ্ধা, পাকিস্তানের কনস্টিটিউশনের চোখে তারা প্রত্যেকেই দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ফাঁসির আসামি। এই কথাটা যদি মনে রাখি তাহলে সব ফালতু কথা বলবো না আমরা। তো এখন জামাত ইসলাম কবে সশস্ত্র হয়েছে? বলবেন যে 71। আরে বাবা, 71 তো যুদ্ধের সময়, আমরাও সশস্ত্র, তারাও সশস্ত্র। তো আপনি কাকে মেনে কি করেছেন সেটা সেই প্রশ্ন। আর এখনকার জামাত যেটা করে সেই যতটুকু সশস্ত্র নাই বলবো না আমি, এই সশস্ত্রতা আমাদের এখানে আমাদের পলিটিক্সে পারমিসেবল। কতটুকু পারমিট করা হয়, কি কি নেয় দেখেন, একটা পকেটের পিস্তল রাখতে পারবেন, হাতে বানানো বোমা যেটাকে ককটেল বলি আমরা এটা থাকতে পারবে, আর দেশীয় অস্ত্র বলতে লাঠি সোটা কি দিচ্ছেন তেন এগুলো থাকবে। তো এগুলো তো বাংলাদেশের রাজনীতিতে পারমিসেবল। ইউনিভার্সিটিতে যারা ছাত্র সংগঠন করে তাদের 2-4টা পিস্তল রাখাটা
ঠিক আছে, এটা উপেক্ষা করা হয়, তাকে কেউ বলে না যে তুমি রাষ্ট্রদ্রোহী পার্টি। ফলে বাংলাদেশের রাজনীতির যে কালচার, তাতে অন্য দল যা যা করে জামাত ইসলাম তার থেকে আলাদা কিছু না। হুদাই তাকে না রেডিক্যাল ইসলাম বলতেছেন আপনি, কত তো কোনো তাল নাই আর কি। এটা তো ইসলাম ঘৃণা ছাড়া অন্য কিছু এটার মধ্যে নাই আসলে। তাহলে এই যে আলগা আধিক্যতা এনসিপি মেয়েদের প্রতি, এটার মানেই তো হলো আপনি মুসলমান বিদ্বেষ করছেন, ইসলাম বিদ্বেষ করতেছেন। ফলে এই সুযোগে আপনি এটা ঝেড়ে দিলেন। এইটা দিয়ে দেখেন প্রমাণ হলো কিনা যে আসলে ইন্ডিয়া টুডে একটা প্রোপাগান্ডিস্ট পত্রিকা। এটা কোন পত্রিকা না, এটা প্রোপাগান্ডার হাতিয়ার মাত্র রয়ের। আশা করি এই দিক থেকে দেখবেন, আপনারা বুঝবেন। ফলে ডিএনএ শুনলেই কারো দিকে এরকম দৌড় দিবেন না। থ্যাংক ইউ।